বিসমিল্লাহির রহমানির রহিম। পুলিশ প্রবিধান 1943। পুলিশ প্রবিধান 1943 অধ্যায় আছে 26টে। প্রবিধান 1 থেকে শুরু করে 1290টি। আমরা পর্ব 120টে। এই 120-এর মধ্যেই প্রশ্ন আসবে বলে মনে করি এবং বিশ্বাস করি। ইনশাআল্লাহ পূর্বের সালেও এরকম প্রশ্নই আসছে। এছাড়াও আমরা পর্ব 300-এরও অধিক পিআরবি প্রবিধান আলোচনা করব, কারণ সেগুলো এমসিকিউ নেব। আপনারা অলরেডি মানে অর্ধেকের বেশি পিআরবি আমাদের পড়া শেষ। এমসিকিউ সহ মানে 300 বলছি, 300-এর অধিক, 150-এরও বেশি পড়ে ফেলাইছি মানে এমসিকিউ সহ। আর যেটা 120, 60টে, তার বেশি 70-80টা আমাদের পড়া কমপ্লিট। আর 70-80টা যদি বড় ধরনের ডিউটি না হয়, বড় ধরনের কোনো সমস্যা না হয়, তাহলে ক্লাস এভাবেই চলবে। হয়তো শুক্রবার তো ভালোটা পরীক্ষা নিলাম, আপনারা সবাই পরীক্ষা দিয়েছেন, খুব ভালো লাগে। আমি একটা এমসিকিউ কখনোই কোনো গাইড থেকে সংগ্রহ করিনি। আমি আমার নিজে, শরীফুল যদি পারে, আলামিন পারে, আমি রেজাল্ট পারবে আমার বিশ্বাস। আর এর সহযোগিতা আর সাহসের মূল কারণ হচ্ছেন আপনারা, ঠিক আছে? এবং কোনো ভুল ভ্রান্তি হলে পরে জবাব দিতে চান, বলেন যে এটা ভুল বা এটা এমন এক সমস্যা, তো এটা আমাকে আরো সহজ করে দেয়। তো তাহলে আমি আমার বইটা দেখলাম, তাহলে ভুল হতে পারে, এই যে আলোচনা মাইন্ড করিনি, জিনিসটা শিকার বিষয়, ঠিক আছে? বলবেন আমারও ভুল হতে পারে। আমি যদি মূল বই সরে যা কিছু বলি, ধরে বসবেন, কারণ আমি আপনার মতো 2 দিন আগেই ছিলাম, এখন আপনার সাথে আলোচনা করতেছি। বেশি পারিনি, আমরা আলোচনা শেখার জন্যই এখানে সবাই বসি, ঠিক আছে? তাহলে এখন প্রথমে সূচি বলি। 185 51 সূচি বলবো। 151 হচ্ছে সশস্ত্র দলের সঙ্গে উপস্থিত ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কর্তব্য। সশস্ত্র সশস্ত্র পুলিশ দলের সাথে উপস্থিত ম্যাজিস্ট্রেট দায়িত্ব কর্তব্য। 162 হলো সশস্ত্র পুলিশ দলের সঙ্গে উপস্থিত পুলিশের অধিনায়কের দায়িত্ব কর্তব্য। এছাড়া পুলিশের অধিনায়কের দায়িত্ব কর্তব্য। 153 আগ্নেয়াস্ত্র ব্যবহার। আগ্নেয়াস্ত্রের ব্যবহার আছে আত্মরক্ষার ক্ষেত্রে, গ্রেপ্তারের ক্ষেত্রে, বেআইনি সমাবেশের ক্ষেত্রে, মনে রাখেন। 154 হচ্ছে আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে নিয়মাবলী। 155 হচ্ছে আগ্নেয়াস্ত্রের সময় বা আগ্নেয়াস্ত্র যখন ব্যবহার করেন তখন কি নির্দেশনা মেনে চলবেন। 156 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরের কার্যাবলী। 156 আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরের কার্যাবলী। 157 আগ্নেয়াস্ত্র ব্যবহার হলে একটা পূর্ণাঙ্গ নির্বাহী তদন্ত হবে। আগ্নেয়াস্ত্র ব্যবহার হলে একটা নির্বাহী তদন্ত হবে। 163 কমান্ড সার্টিফিকেট। 163 কমান্ড সার্টিফিকেট। 164 শ্রমমূলক কাজ। 164 শ্রমমূলক কাজ। 190 সহকারী পুলিশ সুপার একজন আটদালি বা রিডার পাবেন, একজন এএসআই এবং একজন কনস্টেবলকে পাবেন। সহকারী পুলিশ সুপার সার্কেলে এই পাবেন। এরপরে আসেন 201 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 201 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 202 থানা বা ফাঁড়ির দায়িত্ব হস্তান্তর। থানা বা ফাঁড়ির দায়িত্ব হস্তান্তর 202। 203 থানা ভবন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। থানা ভবন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই জিডিটা প্রতিদিনই হয়। থানা পরিষ্কার পরিচ্ছন্ন জন্য এটা জিডি হয় থানা ডায়েরিতে। থানা পরিষ্কার, তাহলে 205 থানা অফিসার ইনচার্জের দায়িত্ব কর্তব্য। থানার অফিসার ইনচার্জের দায়িত্ব কর্তব্য। 207 এএসআর দায়িত্ব কর্তব্য। 207 এএসআর দায়িত্ব কর্তব্য। 208 কনস্টেবলের দায়িত্ব কর্তব্য। 208 কনস্টেবলের দায়িত্ব কর্তব্য। 209 মফস্বল ডায়েরি। 209 মফস্বল ডায়েরি। 211 সত্যতা প্রতিপাদন বা ভেরিফিকেশন রিপোর্ট। এটা এএসআই থেকে তদুদ্দেয় কাজটা করে। তাহলে এএসআই দায়িত্ব কর্তব্যের সময় তখন 212 লিখবেন, বুঝাই দেবেন। 216 17 আছে, এরকম অনেক দ্বারাই পাবেন। 217 হচ্ছে লেগে 213 হচ্ছে মামলা রুজু করেন। 213 মামলা রুজু করেন। 216 গুরুত্বপূর্ণ রেলওয়ে এবং গুরুত্বপূর্ণ স্টিমার মাঠে এএসআই এবং কনস্টেবল প্রেরণ। গুরুত্বপূর্ণ রেল স্টেশন ও স্টিমার ঘাটে এএসআই এবং কনস্টেবল প্রেরণ। 217 এই কনস্টেবল এবং এএসআই যে সমস্ত বিষয়ের প্রতি নজরদারি রাখবে, কনস্টেবল এবং এএসআই যেসব বিষয়ের প্রতি নজরদারি রাখবে, 217 এটা একটু পড়বেন, আসে যেতে পারে। 200 হচ্ছে 230 ত্রিকোণমিতি। 230 হচ্ছে ত্রিকোণমিতি। 230 ত্রিকোণমিতি, এটা তো গুরুত্বপূর্ণ নয়। 239 এটা পড়বেন। 239 মালখানার তালাচাবি বা প্রহরীর নিকট কি থাকে, হাজতখানার চাবি থাকে। এই হাজতখানার চাবি থাকলে তিনি ফৌজদারি, যখন কেউ উপস্থিত না থাকে
তখন কিন্তু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করেন। 243 হচ্ছে এজাহার, 243 হচ্ছে এজাহার। ওখানে 6টা কথা আছে, 6টা কথা ভুলে মুখস্থ করবেন না, মুখস্থ মনে রাখবেন। 243-এর গ ওই এজাহার যখন নেয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, আর 243-এর ছ আমি কোনদিন আপনার উল্টো পাল্টা পড়া মুখস্থ করার কথা বলবো না, কারণ আমি পড়তে পারি নাই, আপনারা তো পড়ে নষ্ট করেন। দরকার আমাদের র্যাঙ্ক, যেভাবে পড়লে র্যাঙ্ক হয়, যেভাবে পড়লে আমাদের প্রশ্নের উত্তর হয় সেইটা পড়বো। অতিরিক্ত আপনি 6টা মুখস্থ করতে যাবেন, 7-8টা নিজের অত আমি মনে করি কষ্ট দেওয়ার দরকার নাই, ইনশাল্লাহ ভালো কিছু পারবেন। 245 হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রেরিত আমলযোগ্য অপরাধ, এগুলো দরকার নেই। এখন আলোচনা করবো হচ্ছে 247 ধারা থেকে আমাদের আলোচনা। এমসিকিউ আপনারা করছেন, অবশ্যই দেখছেন। আমি মূল বই থেকে করছি, সামান্য কয়টা ধারা পর্যন্ত মনে হয় যাওয়ার পরেই দেখছি 50টি এমসিকিউ পুড়িয়ে গেছে। সর্বোচ্চ চেষ্টা করবো, যদি পড়া শেষ হয়ে যাবে হয়তো এই মাসেই, আমি আপনাদের মাসে 2টি করে এমসিকিউ নেবো, মাসে না সপ্তাহে, এবং এই পুরো সমস্ত বই থেকে এটা নেবো। আর এই পিআরবি যদি রানিং থাকে, পিআরবি থেকে 400 মতো 300-400 মতো এমসিকিউ আপনাদের সামনে চেষ্টা করে উপস্থাপন করে দেওয়ার, যাতে আপনাদের পরীক্ষা সহজ হয়। আর টোটাল ওই বিভিন্ন সালে যে এমসিকিউ আছে এবং এছাড়াও বিভিন্ন আইন থেকে কখনোই ধারাবাহিক পাবেন না, ঠিক আছে? কারণ আপনার পরীক্ষার সামনে আপনাকে প্রস্তুত করার দায়িত্ব আমার, আর আপনারা এরকম দায়িত্ব দিয়ে আমার সাথে যোগদান করছেন, যাক আপনাদের সবারই ধন্যবাদ। এখন হচ্ছে 246 প্রাথমিক তথ্য সংক্রান্ত প্রতিবেদন প্রেরণ। এটা তেমন জটিল কঠিন নয়, এমসিকিউ। প্রাথমিক তথ্য সংক্রান্ত প্রতিবেদন প্রেরণ, এখানে অনেকগুলো এমসিকিউ আছে, প্রাথমিক তথ্য সংক্রান্ত প্রতিবেদন যখন এজাহার হয়ে গেছে, এজাহার কার কাছে কোন কপি যাবে আমি আপনাদের কাছে বলবো, আপনারা শুনবেন, পরে বই দেখেন, কিন্তু শুনলে আপনার মনে থাকবে, এমসিকিউ সহজ হয়ে যাবে। অলরেডি আপনারা সেটা তার প্রমাণ পাচ্ছেন। আমার এখানে কেউ 35-এর নিচে পান নেই এমসিকিউ, ঠিক আছে? এমসিকিউ 35-এর নিচে কেউ পান নেই। সর্বোচ্চ তো আল্লাহ দিলে পারে 42 পর্যন্ত উঠছে, এবং যখন সাক্ষ্য আইনে অনেক ভালো করছেন, ফেল করার সুযোগই নেই ইনশাল্লাহ। তাহলে অভিযোগকারী বা সংবাদদাতার কর্তৃক স্বাক্ষরিত এবং সিলমোহরকৃত, তাহলে এজাহার হচ্ছে কি অভিযোগকারী, যিনি অভিযোগ করবেন বা সংবাদদাতা হবেন, তিনি কর্তৃক স্বাক্ষরিত এবং সিলমোহরকৃত হতে হবে। সিলমোহরকৃত চিহ্নিত প্রাথমিক তথ্যের প্রথম পাতা, তাহলে কি বলবেন? অভিযোগকারী যে অভিযোগ বা এজাহার হবে, প্রাথমিক তথ্য বিবরণ হবে, ওইখানে যিনি অভিযোগ করবেন তিনি স্বাক্ষর করবেন, অথবা যদি কোনো সংবাদদাতা হয় তাহলে তিনি স্বাক্ষর করবেন। কি করবেন? স্বাক্ষর করবেন, এবং সার্বজনীন স্বাক্ষর এবং সিলমোহরকৃত হবে। এই যে ওসি কি করবেন? স্বাক্ষর করবেন এবং সিলমোহর করবেন। এটা একটা পূর্ণাঙ্গ দলিল ব্যবস্থা এগুলো। এরপরে এর প্রথম কপি, এই হলো মূল পড়া। আজকের এমসিকিউ গুলো খুব খেয়াল করেন। প্রথম পাতা মানে মূল কপি, এটা কিন্তু কার্বন কপি হয়। তাহলে মূল পাতা প্রাথমিক তথ্য বিবরণ হিসেবে গণ্য হবে। কোন পাতা প্রাথমিক তথ্য হিসেবে গণ্য হবে? মূল পাতা, যেখানে মূল কলম যে প্রথম পাতা যেটা, সেই প্রথম পাতা হচ্ছে মূল পাতা, এইটাই প্রাথমিক তথ্য বিবরণ হিসাবে গণ্য হবে। আপনারা জানেন, যদি এই কত দূর যাবো না, দলিল প্রমাণে যাব না, তার প্রাথমিক তথ্য বিবরণী মূল পাতায় হচ্ছে প্রাথমিক তথ্য বিবরণী, মূল পাতায় হচ্ছে প্রাথমিক তথ্য বিবরণী, ওই হিসাবে গণ্য হবে, প্রাথমিক তথ্য বিবরণী গণ্য হবে। এই মূল কপি মূল পাতা কোথায় যাবে? প্রথম কার্বন, তাহলে এই মূল পাতা হচ্ছে কোর্টে যায়। এই প্রথম কার্বন অনুলিপি, এরপরে প্রথম কার্বনের যে প্রথম অনুলিপি, পুলিশ সুপারের নিকট পাঠাতে হয়। তাহলে প্রথম যে কার্বনের অনুলিপি, এটা পুলিশ সুপারের কাছে পাঠাতে হয়। প্রথম কার্বনের অনুলিপি কার কাছে পাঠায়? পুলিশ সুপারের কাছে যায়। এরপরে কপি কার কাছে যায়? দ্বিতীয় কার্বনের অনুলিপি, দ্বিতীয় কার্বন অনুলিপি ভবিষ্যৎ সূত্রের জন্য থানায় সংরক্ষণ করা। দ্বিতীয় কার্বন কপি থানায় সংরক্ষণ করা, দ্বিতীয় কার্বন কপি থানায় সংরক্ষণ হয়। তাহলে প্রথমটা যাচ্ছে আদালতে যাচ্ছে মূল কপি, ওটা আদালত বিচার কার্যে যাবে। তার প্রথম যে কার্বন কপি আমাদের পুলিশ সুপার অফিসে থাকবে। প্রথম কার্বন অনুলিপি পুলিশ সুপারের নিকট পাঠাবেন। দ্বিতীয় কার্বন কপি ভবিষ্যতে থানায় সংরক্ষণ করা হয়। দ্বিতীয় কার্বন কপি থানায় সংরক্ষণ করা হয়। তারপরে কি আছে? কার্বনের লিপি নয় এমন একটি অনুলিপি, কার্বনের লিপি নয় এমন একটি অনুলিপি একই সঙ্গে সরকারি সার্কেল সহকারী পুলিশ সুপার নিকট পাঠাতে আছে। তাহলে এই কপি কি? আপনারা জানলে যে ওই অত দূর যাবো না, নতুন সহজ করেই বলি, কারণ ওই টেলিগ্রামে আমারও তো জ্ঞান বুদ্ধি নেই, ওই আমি দেখছি আর কি। এই যে পরবর্তী কার্বন লিপি নয় এমন, তাহলে কার্বন নাই, তাহলে কি হয়তো মূল কপিতেই ফটো করছেন, যান্ত্রিকভাবে তৈরি করছেন,
অথবা তা হুবহু নকল করছেন, এরকম কিছু আসে না? তাহলে ওই কার্বন কপিও না, মূল কপিও না, কার্বন কপিও না, মূল কপিও নাই, এমন একটা অনুলিপি পুলিশ সুপার অনুলিপি এক সার্কেলের নিকট প্রেরণ করবেন। এমন একটা অনুলিপি সার্কেলের নিকট প্রেরণ করবেন। তাহলে এজাহারের কপি কয়টা পেলাম? এজাহারের কপি প্রথম পেলাম, সেটা হলো কোর্টে গেছে। প্রথম কার্বন কপি কোথায় গেছে? পুলিশ সুপারের কাছে। তৃতীয় নাম্বারটা কোথায় আছে? সার্কেলের কাছে আছে, ওই থানায় সংরক্ষণ আছে। এবং তৃতীয়টা মানে অতিরিক্ত এটা আসছে, এটা কিন্তু কার্বন কপিও না, মূল কপিও না, কার্বন কপিও না, মূল কপিও না। তাহলে এই কপিটা কি ফটো করছে, তারপরে প্রিন্ট করছে, ইলেকট্রিক মানে যান্ত্রিকভাবে করুক, আপনারা যে মাধ্যমিক সাক্ষ্য মাধ্যমিক দলিল পড়ছিলেন, ওর যে কোনো উপায়ে এই দলিলটা করছে, করার পরে এই কপি আমরা সরাসরি অত না বুঝে বসবেন, ফটোকপি ফটোকপি করে সার্কেলের কাছে দিয়েছে। ঠিক আছে? তাহলে কপি এবার কয়টা হলে 4 ডিভাইস। এরপরে কি বলে সার্কেলের কাছে পাঠাতে হবে মূল মূল অনুলিপি এবং প্রথম কার্বন অনুলিপি কোর্ট অফিসে এবং পুলিশ সুপারের নিকট প্রেরণ করতে হবে। তাহলে মূল কপি এবং প্রথম কার্বন কপি কোর্ট অফিসার এবং পুলিশ সুপারের নিকট প্রেরণ করবে। মূল অনুলিপি যখন কোর্টে যায় মানে আদালতে চলে যাবে, মূল কপি আদালতে যাবে এবং তার প্রথম কার্বন কপি পুলিশ সুপারের কাছে, দ্বিতীয় কার্বন কপি থানায় সংরক্ষণ করা যাবে। এইলো আপনারা এজাহারের কোন কপি কোথায় থাকবে জানলেন। তাহলে এজাহারের 3টে কপি হবে। প্রথম কপি থাকবে আদালতে বা কোর্টে প্রেরণ করবে, দ্বিতীয় কপি পুলিশ সুপারের কাছে, তৃতীয় নম্বর কপি হচ্ছে থানায় সংরক্ষণ করবে। কার্বনের লিপি নয়, কার্বন কপি নয়, কিন্তু এমন একটা কপি সেটা পুলিশ সুপারের এই কার কাছে? সার্কেল স্যারের কাছে থাকবে। আর মূল কপি আর প্রথম কার্বন কপি কোর্ট অফিসার এবং পুলিশ সুপারের নিকট চলে যাবে। এতটুকু। এরপরে আসেন পার্শ্ববর্তী থানা সময়ের অফিসার, পার্শ্ববর্তী থানা সময়ের অফিসারের মধ্যে পূর্ণ সহযোগিতা লাভের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সীমানার 3 মাইলের মধ্যে কোনো অপরাধ সংঘটনের সংবাদ প্রাপ্তি অবৈধ পোস্ট কার্ডের মাধ্যমে বার্তা প্রেরণ সার্কেলের সীমানার মধ্যে পড়ে সার্কেল অফিসার নিকট প্রেরণ করবেন। তাহলে এখানে কিন্তু মেলাখানিক কথা আমি শর্ট করে আমরা পেন্সিল দিয়ে দাগা দাগাই পড়তাম। আপনাদের বলি এই পার্শ্ববর্তী থানা এমসিকিউর মূল এমসিকিউ আছে সীমান্তবর্তী কত মাইল? সীমান্তবর্তী 3 মাইলের মধ্যে। সীমান্তবর্তী 3 মাইলের কোনো অপরাধের সংবাদ প্রাপ্তির অব্যাহতির পর পোস্ট কার্ডের মাধ্যমে আপনি জানাতে পারেন। সার্কেল সীমানার মধ্যে যদি পড়ে তাহলে আপনি সার্কেলের নিকট প্রেরণ করবেন। মেলাখানিক ব্যাখ্যা মূল এমসিকিউ আছে 3 মাইল। তাহলে কি বলছে? পার্শ্ববর্তী থানার সময় মানে নিজ থানা না, পার্শ্ববর্তী থানার সময় অফিসারগণের মধ্যে পূর্ণ সহযোগিতা লাভের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সীমানার 3 মাইলের মধ্যে, ওই তার সীমানার 3 মাইল মানে পার্শ্ববর্তী ধরেন আমরা ঢাকা থানা কিন্তু অনেক দূরে, এক থানার দূরত্ব কমছে 40-50 কিলো দূরে হয় গ্রামীণ থানাগুলো। তাই আপনার থানা যখন শেষ হবে ওই থানা থেকে অপর থানায় 3 মাইলের মধ্যে যদি কোনো অপরাধ সংগঠন হয়, কোনো অপরাধ সংগঠনের উনি হচ্ছে পোস্ট কার্ডের মাধ্যমে সংবাদ জানাবে। এরকম এতটুকু এমসিকিউ। এরপরে আসেন 247 পুলিশ প্রবিধান 247 চুরাই সম্পত্তির তালিকা অভিযোগকারীর নিকট থেকে সংগ্রহ করতে হবে। কোনো লোক যখন চুরির জন্য মামলা দিতে আসবে, কি কি পরিমাণ সম্পত্তি চুরি হয়েছে তার একটা তালিকা কে দেবে? তার যিনি অভিযোগ করতে আসছেন, যার বাড়িতে চুরি হয়েছে ওই তালিকা উনি প্রদান করবেন যে আমার এই বাড়ি থেকে এই সম্পত্তি চুরি হয়েছে, যার অর্থ টাকার মূল্য এত, স্বর্ণ গেছে, রৌপ্য গেছে, তারপরে তামা পিতল, মোবাইল, গাড়ি, বিভিন্ন কাপড় চোপড়, এরকম একটা তালিকা তৈরি করে দেবে এবং তার বাজার দর কত তার একটা আনুমানিক ধারণা দেবে। এই জন্য মূল এমসিকিউ। চুরাই সম্পত্তির তালিকা অভিযোগকারীর নিকট হইতে সংগ্রহ, যিনি অভিযোগ করবেন তার নিকট থেকে সংগ্রহ করেন। প্রাথমিক তথ্য তালিকাতে প্রাথমিক তথ্য বিবরণের সঙ্গে কোর্ট অফিসারের নিকট পাঠাতে হবে। তাহলে এই যে যে ব্যক্তি চুরির অভিযোগ করলো তিনি কি তালিকা দেবেন? তার যে সম্পত্তি চুরি হয়েছে তার তালিকা দেবেন। এমসিকিউ। যার সম্পত্তি চুরি হয়েছে তিনি অভিযোগ করবেন, তিনি কি তালিকা দেবেন? তার কি পরিমাণ সম্পত্তি চুরি হয়েছে তার একটা তালিকা দেবেন। এই তালিকা কোথায় প্রেরণ করা হবে? কোর্টে প্রেরণ করা হবে। কিসের সাথে যাবে? প্রাথমিক তথ্য বিবরণের সাথেই কোর্টে প্রেরণ করা হবে। কিসের সাথে এই তালিকাটা যাবে? প্রাথমিক তথ্য বিবরণের সাথেই এই তালিকাটা প্রেরণ করা হবে। এমসিকিউ দেন 3টে চলে গেল। ঠিক আছে? তারপরে কি করছে? তদন্তকারী অফিসার তার তদন্তের সহায়তার জন্য এই ধরনের তালিকার একটা অনুলিপি রাখবেন। তদন্তের সহায়তা করার জন্য এই তদন্ত কাজের তদন্তকারী অফিসার তদন্তের সহায়তার জন্য
এর একটা তালিকা তার নিকট রাখবেন। তাহলে আমরা কি বললাম, যদি কোনো ব্যক্তি চুরি হওয়া যায় সম্পত্তি, এই চুরি সম্পত্তিটা ইনি কি করবেন, একটা তালিকা করবেন, অভিযোগ যে করবে তার তালিকা করে দেবেন থানায়। এই তালিকাটা কোথায় যাবে, কোর্টে প্রেরণ করা হবে। কার সাথে যাবে, প্রাথমিক তথ্য বিবরণের সাথে যাবে। এই তালিকার আবার এটা কি করবেন, অনুলিপি, তালিকার অনুলিপি ফটোকপি লিথোগ্রাফি যাই রাখবে যিনি তদন্তকারী অফিসার, তিনি কি জন্য রাখবেন, তদন্তের স্বার্থে। তিনি কি জন্য রাখবেন, তদন্তের স্বার্থে। কাদের উস্তাদ সাইলেন্ট করে দেন, এই এতটুকুই। এরপরে আসেন 248। 248 কি বলছে, এখতিয়ারাধীন এলাকার বাইরে সংগঠিত গুরুতর অপরাধ সমূহ। এখতিয়ারাধীন এলাকার বাইরে সংগঠিত গুরুতর অপরাধ সমূহ আপনারা জানেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে, এ বলতে পারেন রাশেদুল ভাই, কেউ বলতে পারলে বলেন কত ধারায় যদি এক থানার অপরাধ হয়তো অন্য থানায় যায়, তাই আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেটা মামলা রেকর্ড করে দেবে, ধারাটা বলতে পারবে কেউ? হ্যাঁ, ধন্যবাদ। আর এইটা কিন্তু আমাদের পুলিশ পুরবিধানে অনেক আগেই এরকম একটা ঘটনা আছে। তাহলে সংক্ষেপে বলি, জানি রাখলেন নাকি, এটা কিন্তু আসবে না, আপনার মুখস্থ করার কিছু নেই। যদি কখনো আসে নারী ও শিশুর এটি পড়বেন। নারী ও শিশু কিন্তু বাদ দেওয়ার সুযোগ নেই। অস্ত্র আইন বাদ দেবেন না, পুলিশ আইন বাদ দেবেন না, আর বাকি যে আইন পড়ছি পরিচিত বাধ্যতাগুলো পড়ছে পড়েন। এখন কি বলেন, কোনো খেয়াল করেন, আমি বলতেছি কোনো অপরাধ এমন কোনো অফিসারের নিকট করা হয়েছে, কোনো অপরাধ এমন কোনো, খেয়াল করেন কোনো অপরাধের অথবা কেবলমাত্র সেশন কোর্ট বিচারযোগ্য, এগুলো বাদ। কোনো অপরাধ এমন কোনো অফিসারের নিকট করা হয়েছে যার আওতাভুক্ত নয়, মানে একটা অপরাধের অভিযোগ এমন ব্যক্তির কাছে করছে, অফিসারের কাছে। খুলনার ঘটনা যশোরে বলছে, খুলনার ঘটনা যশোরে বলছে, যশোর এক অফিসারের কাছে বলছে, কিন্তু যশোরের অফিসারের তো আওতাভুক্ত খুলনা পড়ে না। তখন তিনি সম্ভব হলে টেলিফোন গ্রামে, তাহলে যে অফিসারের কাছে গেছে, এ কাদের উস্তাদ সাইলেন্ট করে দেন, কাদের উস্তাদ সাইলেন্ট করে দেন। তাহলে ওই যশোর জেলায় যে আমি অভিযোগ দেন, আমার কথা দিয়ে বলি, আমার একটা ঘটনা ঘটছে যশোরে, কিন্তু আমি দৌড়ে চলে গেছি খুলনা থানায়। খুলনা থানায় গেলে কি হবে, ওসি বললে এটা তো আমার এখতিয়ারের বাইরে, আমার না। তার মানে কি, বাইরের ঠিক আছে আপনার না, কিন্তু ওসি স্যার কি বলো, ঠিক আছে যখন আপনি আমার কাছে আসেই পড়ছেন ঘটনা আমলযোগ্য, তাহলে এটা কাজ করি। আমি টেলিফোনে বিষয়টা ওই যশোর জেলার ওসি এসপি কে বা ওসিকে বলে দেয়। উনি কি করবেন, টেলিফোনে বলবেন। ঘটনা যদিও ওসির আওতাভুক্ত না হয়, তিনি কিসে বলবেন, টেলিফোনে বলবেন। ওনার কি যে অপরাধের সংবাদ তার কাছে গেছে, তার আওতার বাইরে বা এখতিয়ার সীমানার বাইরে। কিসের বাইরে, এখতিয়ার সীমানার বাইরে। তখন তিনি কি করবেন, তখন কি কোনো পদক্ষেপ নিতে পারেন, অবশ্যই পদক্ষেপ নিতে পারেন। তিনি টেলিফোনের মাধ্যমে বিষয়টা জানাবে। চিঠির পত্রের মাধ্যমে, চিঠি পত্রের মাধ্যমে বা মেইল বা যে আগে যে ফ্যাক্স ট্যাক্স ছিল, ওই ফ্যাক্সের মাধ্যমে তিনি ওই অপরাধের সংবাদ সংগঠিত হয়েছে সেই থানায় পাঠাবেন। মানে টেলিফোনে পাঠাক, চিঠিতে পাঠাক, চিঠি বা অন্য মেইল বা যেটাই আসুক, যেটা টেলিফোনের পরবর্তী অবস্থান যে ওর থেকে একটু নিচের ধাপে, সেইভাবে হলেও তিনি সংবাদটা পাঠাবেন। কোথায় পাঠাবেন, যে থানার এই ঘটনাটা আমি রিজাউল এই খুলনা থানায় যা বলছি, কিন্তু আমার এই যশোর থানায় পাঠানো লাগবে। উনি টেলিফোনেও বলতে পারে, অন্য কোনো চিঠিপত্রের মাধ্যমেও প্রেরণ করে পাঠাতে পারে সংবাদটা, সেই থানায় পাঠা। আর যদি মামলার পরিস্থিতি ন্যায্যতা প্রতিপন্ন করে, তাহলে তিনি অভিযুক্তকে গ্রেপ্তারের ব্যবস্থা করবেন, অভিযুক্তকে গ্রেপ্তারের ব্যবস্থা করবেন। যদি মামলার পরিস্থিতি অন্যান্য এটা যা করে বুঝি নেই আর কি, বাদ যে দুটো এমসিকিউ পড়ি ওই দুটো খেয়াল করেন। মূল এমসিকিউ যখন আপনার অপরাধ সংগঠন হবে, মূল অপরাধ যখন সংগঠন হবে, যে থানায় অপরাধ হয়েছে, আপনি ভিন্ন থানায় অভিযোগ করে বলেছেন, ভিন্ন থানায় ওসির কাছে গেছেন, ওসি কথাটা শোনার সাথে বললে তো আমার একটা শোনার বাইরে, তো ঠিক আছে আমি টেলিফোন করে দেই। ঘটনা যখন আপনি বললেন আমি টেলিফোন করে দেই ওই ওসিরে, 1 নম্বর। 2 নম্বর, তিনি আর কি মারফত করতে পারেন, তিনি চিঠিপত্রের মাধ্যমে এই সমস্যার তিনি পাঠাতে পারেন। এবং ওই যে ব্যক্তি সংবাদ নিয়ে গেছে তার কাছে বিষয়টা শুনে একটা চিঠি লিখে তারও দ্রুত পাঠাতে পারে যে আপনি ঘটনাস্থলে যান, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেন। তাহলে আপনারা জানেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে যদি কোনো নারী ধর্ষিত হয়, সে যে থানায় ধর্ষিত হোক এবং তিনি যে থানায় যাক না কেন, তার এজাহার গ্রহণ করা হবে এবং তার মেডিকেল পরীক্ষা যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ হবে। করার পরে তিনি যে থানায় ঘটনা ঘটছে, ওই থানায় অফিসার ওই কাগজপত্র সে তাকে প্রেরণ করে দেবে, ঠিক আছে। কিন্তু তিনি যে থানায় যাবেন না কেন, সেখানে তার সমস্ত কার্যক্রম অনুষ্ঠিত হবে। কিন্তু অপরাধী যে থানায় ঘটনা ঘটছে, ঘটনাস্থান ফ্যাক্ট অ্যান্ড ইস্যু যে স্থানে, সেইখানে তার মামলার কার্যক্রম চলবে। কিন্তু এই ওসি কখনো, যে ওসির কাছে গেছেন, সে ওসি বা সেই থানা কখনো বলতে পারবে না যে আপনি
আপনি আমার থানার ভিতরে না, আমার এলাকার ভিতরে না, এটা করতে পারবো না, এই অপশন আর নাই, নারী শিশুতে নাই। পুলিশ প্রবিধান আপনারা জানেন 1943 সালের 288 এরকম একটা ধারা, 248 একটা ধারা আছে, প্রবিধান আছে, যে প্রবিধানে কোনো অপরাধের সংবাদ যদি নিজ থানা এলাকার বাইরেও যায়, তাহলে ওই থানার ভারপ্রাপ্ত বা সেই পুলিশ অফিসার অপর থানাকে টেলিফোনের মাধ্যমে জানায় অথবা চিঠিপত্রের মাধ্যমে তিনি জানায়। এমসিকিউ দুটো শেষ। এখন আসেন 250 হইচই বিজ্ঞপ্তি। 250 হইচই বিজ্ঞপ্তি। হইচই বিজ্ঞপ্তি যখন সংশ্লিষ্ট সকলকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা, মানে সকলকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা, কোনো একটা অপরাধ ধরানো হয়েছে, সেই অপরাধগুলো সামনে দেওয়া পাবে না। এই অপরাধ হলে ওই ব্যক্তিগুলোকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা দরকার। এই অপরাধগুলো অনেক আছে, আমরা 1 থেকে 6 পর্যন্ত অপরাধ পর্ব। এই যে কোনো অপরাধ ধরেন, কোনো অপরাধ হয়েছে, সঙ্গে সঙ্গে ওদেরকে গ্রেপ্তার করা লাগবে। চুরাই সম্পত্তি উদ্ধার, তাহলে অপরাধের ভিতরে আবার চুরি হয়েছে, চুরি হলে চুরাই মাল, ওই চুরাই মাল উদ্ধার। ইদানিং আমাদের ফোনগুলো যেমন উদ্ধার করতেছি আমরা, হ্যাঁ, চুরাই মাল, চুরাই সম্পত্তি উদ্ধার, তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য প্রচার। এই যে এলাকায় যে অপরাধ সংগঠন আছে বা হওয়ার সম্ভাবনা আছে বা চুরি চামারি আছে, এই বিষয়ে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য প্রচার করা লাগবে। এই বিষয়ের উপর এই কোথায় প্রচার করবে? হাট বাজারে, গ্রামগঞ্জে না। এই তথ্য প্রচার করবে কোথায়? রেলওয়ে থানা বা আমাদের যে জেনারেল থানাগুলো আছে, এই থানাগুলোতে প্রচার করবে। কোন থানা? হয় প্রথমে নিকটতম, অথবা যে অপরাধী যে থানা এলাকা, যে রেলওয়ে যায় রেলওয়ে থানা এলাকা, যদি ধরেন সড়ক পথে যায়, খুলনাতে ঢাকা যশোর ঝিনেদা আরপাড়া দিয়ে, আরপাড়া দিয়ে গেলে মাগুরা, ঝিনেদা যাওয়ার দরকার নেই। ঠিক আছে? এই যে ওই অপরাধী যে এলাকায় যে মুভ করবে, অথবা দেখা গেলো অপরাধের নির্দিষ্ট কোনো সীমারেখা পাওয়া যাচ্ছে না, তখন সমগ্র বাংলাদেশ থানাতেই এই হইচই বিজ্ঞাপন পাঠানো হয়। তখন কি করা হয়? হইচই বিজ্ঞাপন পাঠানো হয়। কয়েক শ্রেণীর তালিকা আবার আমি বলি শোনেন। যখন কোনো অপরাধীকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে, মূল কথা মনে রাখবেন, যদি সংজ্ঞা আসে মূল কথা লিখবেন। কোনো অপরাধীকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা, চুরাই সম্পত্তি উদ্ধার করা, তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য প্রচার করা, পার্শ্ববর্তী রেলওয়ে বা জেলার থানায় কর্মচারীদের সহযোগিতা বাঞ্ছনীয় হবে। এদের বিপি ফরম নং 28, হ্যাঁ, বা বিপি ফরম নং 28 নিম্নলিখিত কয়েকটি শ্রেণীর মাধ্যমে হইচই বিজ্ঞাপন জারি করা হবে। তার নিম্নে কয়টা অপরাধ আছে, এই অপরাধগুলো বলি, এরপর আবারও এই হইচইয়ের সংজ্ঞাটা আপনাদের বলবো, পূর্ণাঙ্গ করে বলবো। কিন্তু মূল খেয়াল রাখবেন, যখন সকলকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার, মূল কথা মনে করেন, সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা লাগবে, চুরাই সম্পত্তি উদ্ধার করা লাগবে এবং তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য প্রচার করে তাৎক্ষণিক। এই 3টে কথা যদি আপনি ওই সংজ্ঞার মধ্যে ব্যবহার করেন, এর উপাদানগুলো কি কি, 3-4টে যদি লিখে ফেলাতে পারেন, হইচইয়ের উপাদানগুলো কি কি, হইচইয়ের উপাদানগুলো কি কি, বৈশিষ্ট্যগুলো কি কি, কি কারণে হইচই বিজ্ঞাপন দেওয়া লাগে, হইচইয়ের পরে টিক্কা, সংজ্ঞা, আমার এবিরা খালি সংজ্ঞাই পড়ে, কিন্তু এর যে উপাদান, বৈশিষ্ট্য, ঠিক আছে, তখন এইগুলো খেয়াল রাখবেন যে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা লাগবে। কি করা লাগবে? সঙ্গে সঙ্গে অপরাধীকে গ্রেপ্তার করা লাগবে, চুরাই সম্পত্তি উদ্ধার করা লাগবে, তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য প্রচার করা লাগবে। ঠিক আছে? এবং কি করে এর জেলা বা রেলওয়ে বা জেলা থানার কর্মচারীর সহযোগিতা লাগবে। এই কাজ করার জন্য আপনি যে বিভিন্ন থানায় যে পত্র ইস্যু করে ফেলেন, এটাকেই বলা হয় হইচই বিজ্ঞাপন। আসেন কি ধরনের অপরাধ, কি কারণে আমরা পাঠাই, এইগুলো দেখে নেই। অপরাধ সংগঠনের পেশাগত ওষুধ প্রয়োগ, যারা এই অপরাধগুলো করতেছে, এই ব্যক্তিরা ওষুধ প্রয়োগের মাধ্যমে, তো যদি ওষুধ প্রয়োগের মধ্যে যদি কোনো মানুষের অপরাধ সৃষ্টি করে, তাহলে ওষুধ একের অধিক মারা শুরু করে দেবে। তাহলে কি করা লাগবে? এদের গ্রেপ্তার করার জন্য এরা বিভিন্ন জায়গায় শাখা প্রশাখা থাকতে পারে, তখন হইচই বিজ্ঞাপন প্রেরণ করে। আপনারা জানেন অলরেডি আমাদের দেশে বহু আছে, কাগজের উপরে বা কোনো কি যেন কেমিক্যাল দিয়ে ওটা পড়তে বললেই ও কিন্তু অজ্ঞান হয়ে যায়, নিজের ইচ্ছায় সমস্ত মালামাল দিয়ে দেয়, কোনো অন্য কোনো ইন্টারফেয়ার করা লাগে না। কিছু 2-5 মিনিট পরে সে টের পায় যে আমার সবার আইছি, কে বা কারা নিয়ে গেলে বলতে পারে না। তাহলে অপরাধ সংগঠনের পেশাদার ওষুধ প্রয়োগের মাধ্যমে। এরপরে কি বলছে? অপরাধের দলসমূহ, যে অপরাধের দলসমূহ বিদেশি লোকজন, অপরাধের দলসমূহ বিদেশি লোকজন 31 দিন এলাকার বাইরে, 31 দিন এলাকার অধিবাসী জড়িত রয়েছে, মানে 31 দিন এলাকার অধিবাসীরা জড়িত রয়েছে, সন্দেহ করা হয় ডাকাতি, সংঘবদ্ধ সংগঠন, সকল অপরাধ, এই সমস্ত অপরাধ। তাহলে কি বলছেন? অপরাধের দলসমূহ, যারা অপরাধ বিভিন্ন দলে করে, রিজালের এক দল আছে, রাশেদুলের এক দল আছে, লিটনের এক দল আছে, তো এই হজরতের এক দল আছে, যে যে দল ভাগ করে এই কাজ, এই দলসমূহ। বিদেশি লোকজন, আবার বিদেশি লোকজন আসে কালা কালারের, অত পরিষ্কার কালারের, ওই দেশে বিক্রি করে খায়, বললো আমি প্রিন্সেস ছেলে, এই বিভিন্ন
তাল বাহানা করে টাকা পয়সা মানুষকে ঠকানো যে কার্যক্রম করে, এগুলোর বিদেশি অপরাধ। এতে যাদের সন্দেহ করা হবে বা সংঘবদ্ধভাবে অপরাধ সংগঠন করে, এই সমস্ত ব্যক্তিদের জন্যই এই হইচই বিজ্ঞাপন পাঠানো হয়। 3 নম্বর পড়বেন আইন হেফাজত থেকে পালায়ন কয়েদি, মানে আইন হেফাজত থেকে পালায়ন করছে। অপরাধী পালায়ন করলে কিভাবে গ্রেপ্তার করা হয় 67-67তে আমরা পড়ছি। কিন্তু তারপরে এগুলো যখন আপনি পারবেন না তখন কি করবেন, তখন হইচই বিজ্ঞাপন দিয়েও আপনার সমাধান করা। জেনারেল ডায়েরিতে নোট করি, আসামি চলে গেলে জেনারেল ডায়েরিতে নোট করলাম, কি হলো আসামি ধরা যাবে না। তারপর আপনি কি করেন, পিছন দৌড়ালি তো পারেনি নেই, 66-67তে আপনি পারেন নাই সিআরপিসির। এরপরে কি করছেন, তাহলে ওর জন্য আবার কি হইচই বিজ্ঞাপন পাঠাতে হবে। ওর বাড়ি ঘরের ঠিকানা দিয়ে বিভিন্ন থানা, কোন আত্মীয় স্বজন রেল যোগে চলে না সড়ক পথে চলে, সেই সমস্ত আর যে মনে হয় সারা বাংলায় পাঠাবেন, এই সারা বাংলাদেশে হইচই বিজ্ঞাপন পাঠাবেন। কর্তৃক গ্রেপ্তারি পেশাদার অপরাধী কর্তৃক প্রতারণা মামলা, পেশাদার অপরাধী কর্তৃক প্রতারণা মামলা। 6 নম্বর হলো গুরুত্বপূর্ণ মামলা আসামি অপরাধ সংগঠনে পালন করেছে। তাহলে আপনারা যে হইচই বিজ্ঞাপন করবেন, হইচই বিজ্ঞাপন কাকে বলে, যদি কোনো অপরাধীকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার, চোরাই সম্পত্তি উদ্ধার করার প্রয়োজন হয়, তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য প্রচার করার জন্য পুলিশ অফিসার বিপি ফরম নম্বর কত 28 মোতাবেক যে পত্র ইস্যু করে রেলওয়ে থানা বা পার্শ্ববর্তী থানা বা সমগ্র বাংলাদেশে প্রেরণ করে তাকে হইচই বিজ্ঞাপন করে। হইচই বিজ্ঞাপনের উপাদান হলো সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে হবে, তাৎক্ষণিক চোরাই মাল উদ্ধার করা লাগবে, গোয়েন্দা তথ্য প্রচার করা লাগবে। কোথায় কোথায় পাঠাতে হবে, রেলওয়ে থানা বা কোন থানা, সাধারণ থানাগুলো পাঠাবেন। কি কি অপরাধ, এই 6টা অপরাধ মুখস্থ করা লাগবে না, আমি বলছি আপনাদের এতে আনাম। এরপর আসেন আরেকটা এমসিকিউ। হইচই বিজ্ঞাপন সাধারণত ডাক যোগে প্রেরণ করেন। এমসিকিউ, হইচই বিজ্ঞাপন কি যোগে প্রেরণ করবেন, ডাক যোগে প্রেরণ করবেন। হইচই বিজ্ঞাপন কি যোগে প্রেরণ করা হয়, ডাক যোগে প্রেরণ করা হয়। সমন কিভাবে আসবে, হুলিয়া কিভাবে জারি হবে, কি পরোয়ানা কিভাবে জারি হবে, ওইগুলো কিন্তু ওইখানে লেখা আছে, পড়ে আসছেন। তাহলে হইচই বিজ্ঞাপন কিভাবে জারি করা হবে, সমনের স্টাইলে জারি করা হবে, কোরকের স্টাইলে জারি করা, গণপদ্রবের স্টাইলে জারি করা হবে, না ডাক যোগে প্রেরণ করা হবে, ডাক যোগে প্রেরণ করা হবে। এরপর আসেন অবিলম্বে সংবাদ প্রাপ্তি হলে অপরাধীকে গ্রেপ্তার করা। অবিলম্বে যদি আপনি সংবাদ প্রাপ্তি হয়ে যান তাহলে ওকে গ্রেপ্তার করবেন, এবং চোরাই সম্পত্তি উদ্ধার করা সম্ভব হলে চোরাই সম্পত্তি উদ্ধার করে হইচই বিজ্ঞপ্তি পুলিশ দ্রুততম বলে প্রমাণিত হবে, ওগুলো বাদ, ওগুলো আসবেন না। তাহলে আপনি কি করবেন, এমসিকিউ গুলো পড়েন। হইচই বিজ্ঞপ্তি সাধারণত ডাক যোগে, ওগুলো আমি পড়ে মুখস্থ করে রাখতাম, যে যদি কোনো সময় আমার এই স্যার বলতে, শরীফুল স্যার যে পড়ছিলাম, এইগুলো সব প্রথম ওইগুলো ছোট ছোট করে রাখতাম, কিন্তু আসলে এইভাবে আসে না। আপনি খালি এইটুকুই পড়বেন আর এমসিকিউ ওইটাই পড়বেন, ইনশাআল্লাহ এটাই শেষ। এরপরে 3 নম্বর এমসিকিউ, সকল থানার পার্শ্ববর্তী জেলা এবং রেলওয়ে থানা এবং পুলিশ ফাঁড়িতে একটি করে তালিকা সংরক্ষণ করতে হবে। কি সংরক্ষণ, সকল থানার পার্শ্ববর্তী জেলা এবং রেলওয়ে থানা পুলিশ ফাঁড়িতে একটি করে তালিকা সংরক্ষণ করতে হবে। কিসের তালিকা, হইচই বিজ্ঞাপন পাঠান, এটা তালিকা সংরক্ষণ করবেন, এই তালিকার কথাই বলছে। তাহলে পার্শ্ববর্তী জেলা, রেলওয়ে থানা এবং পুলিশ ফাঁড়ি কোথায় কোথায় থাকবে, পার্শ্ববর্তী জেলা, রেলওয়ে থানা এবং পুলিশ ফাঁড়িতে থাকবে। এরপর আসেন হইচই বিজ্ঞাপন প্রাপ্তির পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই এমসিকিউ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হইচই বিজ্ঞাপন পাওয়ার পর লাল কালিতে তার পৃষ্ঠা, তার প্রাপ্ত চিঠিপত্র রেজিস্টার এবং জেনারেল রেজিস্টার লিপিবদ্ধ করবেন। তাহলে হইচই বিজ্ঞাপন যদি পাওয়া যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি কলম দিয়ে লিখবেন, লাল কলম দিয়ে লিখবেন। তাহলে বেশিরভাগ এমসিকিউ কালারের কথা যদি আসে তখন টাস করে লাল কালি লিখবেন, লাল কালি দেবেন, সিংহভাগই লাল কালি। ওই জেনারেল ডায়েরি লেখে কি দিয়ে, কালো কালি, কিছু কিছু আছে কালো কালি, কিছু কিছু লাল কালি। এই কালির বিষয়টা যদি আরো সামনে পাবানে খেয়াল রাখবেন। তাহলে এই হইচই বিজ্ঞাপন যদি কোনো থানায় পৌঁছায় তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করবে, তাহলে চিঠিপত্রের সময় রেজিস্টার, প্রাপ্ত চিঠিপত্র আপনারা জানেন চিঠিপত্র রেজিস্টার থাকে, ডাক রিসিভ এবং ডিসপ্যাচ রেজিস্টার, ওই রেজিস্টার এবং জেনারেল ডায়েরিতে দুশ্চরিত্র, তাহলে কি করবেন, এটা লাল কালিতে লিপিবদ্ধ করবেন। কি কালিতে, লাল কালিতে তার লিপিবদ্ধ করবেন। এমসিকিউ, এই লাল কালি কিন্তু সম্পর্কে একটা এমসিকিউ আসে, যদি নাই বোঝেন লাল কালি মারি দেবেন, কোন কালিতে লেখা, লাল কালি, যদি না বোঝেন। আর যদি বোঝেন যে এটা কালো কালি, সেটা কালো কালি ব্যবহার করবেন। এখন আছেন
251 বলছে দাবিদারবিহীন সম্পত্তি প্রাপ্ত হলে যে ব্যবস্থা গ্রহণ করবেন। এই দাবিদারবিহীন সম্পত্তি পেলে আমাদের এই পুলিশ প্রবিধানতে আসবেন না, আলী ফৌজদারি কার্যবিধিতে রাখবেন অথবা পুলিশ আইনতে রাখবেন, অথবা এটা আছে ডিএমপিতে আছে, ডিএমপি সিএমপি কেএমপিতে আছে, ওগুলোতে রাখবেন না। পুলিশ প্রবিধান আছে, পুলিশ প্রবিধান আর ডিএমপির গুলা মেট্রোপলিটনের কথা, আমাদের বেশিরভাগ কাজ পুলিশের কার্যক্রম হয়, ম্যাজিস্ট্রেট আর পুলিশ সমন্বয়। তো এগুলো আপনার পড়ারও নাই, এমসিকিউ করার কিছু নেই। যদি এরকম বেয়ারিশ মালামাল, মোটরসাইকেল ফেলাতে দৌড় মারছে, ফ্যান ফেলাতে দৌড় মারছে, ফোনটা কাপড় চোপড় রেখে দৌড় মারছে বা চলে গেছে, এইটা আপনি কি করবেন? তখন ওই যে 523, 24, 25 অথবা পুলিশ আইনের 25, 26, 27 দিয়ে এর সুষ্ঠু সমাধান দিয়ে আসবেন। অন্য মাইনার একটা যাবেন না। মাইনার এক যদি উল্লেখ করেই বলে যে পুলিশ প্রবিধানে বলেন, তারপরে ডিএমপি অধ্যাদেশে বেয়ারিশ সম্পত্তি বিলি ব্যবস্থা সম্পর্কে লেখেন, তখন ওইটা ব্যবহার করবেন। এছাড়া অন্য আইন ব্যবহার করবেন না, করার দরকার নাই। ঠিক আছে, মূল আইনই থাকবেন, মূল আইনের উপরে আইন হয় না। 252 শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা গেলে জমির মালিক বা দখলদারের প্রতি হুঁশিয়ারি নোটিশ। আপনারা জানেন আমাদের পুলিশের কিন্তু দেওয়ানি কোনো কার্যক্রম নাই, জায়গা জমি নিয়ে কোনো কার্যক্রম করার পুলিশের ক্ষমতা নাই। কিন্তু তাহলে কিভাবে যে জায়গা জমিতে একজন আরেকজনের দখল করে, পুলিশ দেয় সেখানে কি করে? হুঁশিয়ারি নোটিশ জারি করে। কি জন্য জারি করে? এখানে শান্তি শৃঙ্খলা নষ্ট হতে পারে, বেআইনি সমাবেশ হতে পারে, ব্যাপক দাঙ্গা ভাঙ্গা হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে পুলিশ যা কি করে, ঠিক আছে আপনাদের একজন পার্টি অভিযোগ করছেন, আপনারা আইন আদালতে যান, পরবর্তী সমাধান না হওয়া পর্যন্ত, আদালতের ডিগ্রি না আসা পর্যন্ত, আপনারা মীমাংসা না করা পর্যন্ত এই জমির উপরে কেউ আসবেন না, এরকম একটা হুঁশিয়ারি নোটিশ জারি করে আসে পুলিশ। তাহলে জায়গা জমির বিষয়ে পুলিশের কোনো ইন্টারফেয়ার করার সুযোগ নেই। কিন্তু কখন ইন্টারফেয়ার করে, কি জন্য করে? ওইখানে জ্ঞানজাম হতে পারে, মারামারি হতে পারে, দাঙ্গা হতে পারে, বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হতে পারে, ব্যাপক জানমালের ক্ষতি হতে পারে। এই কথাগুলো বিবেচনা করে পুলিশ যে জানতে পারে, ঘটনাস্থলে গিয়ে ওই জায়গায় কার্যক্রম স্থগিত করে দেয়। কিন্তু আসলে দেওয়ানি কার্যক্রম আমাদের পুলিশের জন্য না। কিন্তু ওইখানে আমাদের কি কারণে গেছি? ওইখানে অপরাধ সংগঠন হতে গেছে। আপনারা জানেন বেআইনি সমাবেশ করার সময় যদি কোনো জমির মালিক তার ভূমির উপর বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হয়, তিনি যদি সরকারকে অবহিত না করে, তার কারণে যদি তার স্বার্থের কারণে যদি অনুষ্ঠিত হয়, তাহলে তার শাস্তির ব্যবস্থা আছে। ঠিক আছে, এখন আছেন শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিলে জমির মালিক বা দখলদারের প্রতি হুঁশিয়ারি নোটিশ কিভাবে করবেন? তখন থানা বা ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা, যখন কোনো জমির উপরে কোনো ঝামেলা সৃষ্টি হবে, তখন থানা বা ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী সাব ইন্সপেক্টর নির্মেনা তার নিশ্চয় পক্ষে হতে অবিলম্বে নিবর্তনমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। তাহলে কি করবেন? নিবর্তনমূলক ব্যবস্থা গ্রহণ করেন, যাতে অপরাধ সংগঠন না হয়। কাজটা কিনা করবে? থানা অথবা ফাঁড়ির যারা দায়িত্ব থাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সহকারী সাব ইন্সপেক্টর নয় তার নিজের কক্ষ হতে অবিলম্বে বিবর্তনমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এই বিবর্তনমূলক ব্যবস্থা গ্রহণ করতে গেলে কি কি করা লাগে? তাহলে যিনি মালিক থাকবেন, উক্ত জমির মালিক, দখলদার, দাবিদার, উক্ত জমির মালিক, দখলদার, দাবিদার বা অন্য কোনোভাবে জমির স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি, অন্য কোনোভাবে ভোগ দখল করে, বর্গা খাক বা কন্ট্রাক্ট নিয়ে খায় অথবা চুক্তিতে খায়, তাহলে অন্য কোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি, তাহলে কি করবেন? তার প্রতি 32 নং বিপি ফরমে সতর্ক বাণী সম্বলিত নোটিশ জারি করবেন। কাদের কাছে যে নোটিশ জারি করলে পুলিশ? খেয়াল করেন, জমির মালিক, দখলদার, দাবিদার বা অন্য কোনো শর্তা যদি কারো প্রতিষ্ঠিত থাকে, তাহলে থানা, ফাঁড়ি, ইনচার্জ, ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা সহকারী এসআই কি করবে? সতর্ক সম্বলিত একটা নোটিশ জারি করবে। সতর্ক সম্বলিত নোটিশ জারি করবে। এই যে আপনারা অনেক লোক এখানে জমায়েত হয়েছেন, এখানে গ্যাঞ্জাম মারামারি বা দাঙ্গা হাঙ্গামা করবেন, আপনাদের এক পক্ষ অভিযোগ করছে, এর সমাধান আদালত দেবে। এই কাজটা আমরা পুলিশ করে না, অতএব আপনারা এখানে বসে সমাধান করেন অথবা আইন আদালতে যান। এর ব্যত্যয় ঘটে যদি আপনারা এই জমির উপর আসেন, তাহলে আপনাদের কিন্তু খবর আছে। এবং কি করলো? এই কথা বলার আগে সতর্ক সম্বলিত একটা নোটিশ জারি করলো। মুখে বললে তো কথা আদালতে প্রমাণ করা যাবে না। কি বলছে? পুলিশ অফিসার একটা নোটিশ জারি করছে। এই কি করছে? নোটিশ জারি করছে। এই নোটিশ কিভাবে হবে খেয়াল করেন। সতর্ক সম্বলিত নোটিশ দুই অনুলিখিত জারি করা হবে। এই যে পুলিশ অফিসার যে নোটিশ জারি করবে, সতর্ক সম্বলিত নোটিশ, এই নোটিশ দুই কপিতে হবে। কয় কপিতে হবে? 2 কপিতে হবে। তাহলে শান্তি ভঙ্গের আশঙ্কা জমির মালিক, দখলদারের প্রতি হুঁশিয়ারি নোটিশ
এই হুঁশিয়ারি নোটিশ কয় কপিতে হবে? 2 কপিতে হবে। এই এজাহার, সমন, নরেন কোনটা কয় কপি এগুলো কিন্তু আপনারা মনে রাখবেন, মনে না রাখলে কিন্তু হয় না। তাহলে কি, তাহলে হুঁশিয়ারি নোটিশ কয় কপিতে হবে? 2 কপিতে হবে। হুঁশিয়ারি নোটিশ কয় কপিতে হবে? 2 কপিতে হবে। দুইটি অনুযায়ী জারি করে যে ব্যক্তি নামে তা জারি করা হবে, মানে যার নামে জারি করবেন, যে ওখানে ফ্যাক্ট অ্যান্ড ইস্যু বেশি সমস্যা করছে, যার নামে জারি করবেন, দ্বিতীয় অনুলিপি তার স্বাক্ষর। তাহলে 1 কপি তারা দেবেন এবং দ্বিতীয় অনুলিপিতে তার স্বাক্ষর নেবেন। যে ব্যক্তির নামে তা জারি করা হবে, দ্বিতীয় অনুলিপিতে কি করবেন? স্বাক্ষর নেবেন। কপি হলো কয়টা? 2টে। সমনের কপি কয়টা? 2টে। তাহলে প্রথম কপি হলো কি? স্বাক্ষর করবে না, দ্বিতীয় অনুলিপিতে। তাহলে হুলিয়া কপি কোন কপিতে স্বাক্ষর করে? প্রথম কপি না দ্বিতীয় কপি না যে কোনো এটায় না দুটোতেই স্বাক্ষর করে? দ্বিতীয় কপিতে স্বাক্ষর করে। কোন কপিতে স্বাক্ষর করে? হুঁশিয়ার নোটিশে দ্বিতীয় কপিতে স্বাক্ষর করে। হুঁশিয়ার নোটিশ কয় কপিতে হয়? 2 কপিতে হয়। হুঁশিয়ার নোটিশ কে জারি করে? পুলিশ জারি করে। কি কারণে জারি করে? সতর্ক সম্বলিত নোটিশ হিসাবে। কি হিসাবে জারি করে? সতর্ক সম্বলিত নোটিশ হিসাবে জারি করে। এগুলো এমসিকিউ, এগুলো আপনার পড়ার কিছু নাই, টেনশন নিয়েন না, খালি শোনেন, এমসিকিউ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর দ্বিতীয় অনুযায়ী স্বাক্ষর করে। তারপরে কি করবেন? বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ নির্ভরযোগ্য নেবেন। তাহলে বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ নেবেন। কি নেবেন? ওই যে ব্যক্তি লিখতে পারেন, আপনি যার নামে এই জারি করছেন, হুঁশিয়ারি নোটিশ জারি করতে গেছেন, ওই ব্যক্তি লিখতে পারে না, তাহলে কি করছেন? তার বাম হাতের আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলের ছাপ নেবেন। এমসিকিউ, কোন হাতের আঙুল? ডান হাতের, বাম হাতের, কে নিয়ে আঙুল না মাঝখানে আঙুল বৃদ্ধাঙ্গুল? তাহলে বৃদ্ধাঙ্গুল। তাহলে এমসিকিউ হচ্ছে বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ নেবে। কোন হাতের? বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ নেবে। তা কয়েকজন সাক্ষীর সামনে গ্রহণ করতে হবে। এই কাজটা কি করবেন? এই যে টিপসই বা স্বাক্ষর কয়েকজন সাক্ষীর সামনে করবেন। কয়েকজন সাক্ষী, সুনির্দিষ্ট, নিচে উঠতেও বলে নাই, উপরে উঠতেও বলে নাই। তাহলে কতজন সাক্ষী? কয়েকজন সাক্ষীর সামনে গ্রহণ করবেন। কয়েকজন সাক্ষীর সামনে গ্রহণ করবেন। সাক্ষীর নাম ঠিকানা লিপিবদ্ধ করবেন। দ্বিতীয় অনুলিপিতে বা নোটিশ জারির প্রাপ্তির তারিখ ও সময় লিখে অফিস অনুলিপিতে সংযুক্ত করতে হবে। মানে পরবর্তী কোন তারিখে ওরা কি এই ঘটনা ঘটাইছেন, এই তারিখ লিখে এই অনুলিপিতে সংযুক্ত করবেন। এখন আসেন মূল এমসিকিউ আবার বলি। পুলিশ অফিসার কি জায়গা জমি সম্পর্কে তো কোনো কিছু ইন্টারফেয়ার করার কিছু সুযোগ নাই, কিন্তু পুলিশ কি করতে পারে? হুঁশিয়ারি নোটিশ জারি করতে পারে। হুঁশিয়ারি নোটিশ কে জারি করবে? থানার ভারপ্রাপ্ত, থানা বা ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা। এছাড়া কিরা করতে পারে? সহকারী সাব ইন্সপেক্টর নির্মে নয় এমন অফিসারে হুঁশিয়ারি নোটিশ জারি করতে পারে। এএসআই বলে কাজ নেই, ক্ষমতা নেই, কত কাজ দেয়। তাহলে হুঁশিয়ারি নোটিশ এ দেয়, ভেরিফিকেশন করে এএসআই। থানার যে জুনিয়র শ্রেষ্ঠের দায়িত্ব থেকে এএসআই, মেলা কাজ, আপনি কাজ করে শেষ করতে পারবেন না। তারপরে কি করবেন? এরপরে কিন্তু সতর্ক বা সম্মিলিত 2টি নোটিশ জারি হবে। এই পুলিশ অফিসার কয়টা নোটিশ জারি করবে? 2টি নোটিশ জারি করবে। এর একটা নোটিশ কি করবে? তাকে দেবে এবং অপর নোটিশ মানে দ্বিতীয় পাতার স্বাক্ষর নেবেন। কি করবেন? অপর কপিতে তার স্বাক্ষর নেবেন। ওই ব্যক্তি স্বাক্ষর না করতে পারে, ওই ব্যক্তি স্বাক্ষর না করতে বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ নেবেন। এবং কয়েকজন সাক্ষীর সামনে গ্রহণ করতে হবে। এই যে টিপসই নেন আর স্বাক্ষর নেন, কয়েকজন সাক্ষীর সামনে এটা গ্রহণ করবেন। নাম ঠিকানা লিপিবদ্ধ করবেন। সাক্ষীর অনুলিপি বা নোটিশ জারির প্রাপ্তির তারিখ ও সময় লিখে অনুলিপি সংযুক্ত করবেন। অনুলিপি যে আমাদের থানায় আছে সেখানে সংযুক্ত করবেন। এখন 253 হচ্ছে জাল নোটিশ, নোট জালিয়াতি। 353 নোট জালিয়াতি। আজকে এই বন্ধু থাক, ওদের আবার ক্লাস আছে।